আজকেও অনুর মা আবার অসুস্থ হয়ে পড়েন। আবার ওনাকে নিয়ে অনু বাবা আর ছোট ভাই নীরব হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে গেছে। এখন ওরা বাসায় ফিরছে। মা এখন মোটামুটি সুস্থ। অনুর বিয়ে হয়েছে প্রায় 15 বছর। একটা ছেলে 11 বছর আর একটা মেয়ে আর 2 সন্তান, স্বামী আর 14 ভাই বোন, মাসহ স্বামীর 51বর্তী পরিবার। আর অপরদিকে অনুর বাবার বাড়িতে অনু আর তার ছোট ভাই নীরবকে নিয়ে তার বাবা মায়ের একক পরিবার। এমন নয় যে ওদের কোনো আত্মীয় স্বজন নেই, চাচা ফুপুরা মিলে ওনারাও 10 ভাই বোন, কিন্তু ওনারা সবাই একক পরিবারে থাকেন। অনুর বড় ফুপু বলেন, দূরে থেকে মিল থাকা ভালো। যে কোনো অনুষ্ঠানে, ঈদের সময়, আরও অন্য অন্য যে কোনো সময় সবাই একসাথে হয়, আবার সবাই যার যার বাসায় ফিরে যান। অনুর মা প্রায় অসুস্থ থাকেন। একক বাসা হওয়ার কারণে কেউ ওনার সেবা করতে পারে না। বাবা নীরবও কাজের তাগিদে সারাদিন বাইরে থাকে, আর সেই কারণে যখন তখন শ্বশুর বাড়ি থেকে দৌড়ে অনুকে মায়ের জন্য যেতে হয়। এর জন্য অনু অবশ্য কম কথা শোনেনি। অনুর শ্বশুরবাড়ির সবাই বলে, তোমার ভাইকে বিয়ে করাচ্ছ না কেন? এইরকম কতদিন এবারে কাজকর্ম ফেলে মায়ের পেছনে দৌড়াবে? অনু কিছু বলে না, শুধু চুপচাপ দাঁড়িয়ে শুনে। কিন্তু অনু মনে মনে ভাবে, সে তো কোনো কাজ ফেলে রেখে যায় না, সব কাজ করেই যায়। আর না যে কি উপায়। মায়ের 2 চোখ অপারেশন করানোর সময় প্রায় 1 সপ্তাহ মায়ের সাথে থাকতে হয়েছে। অনু বারবার বলেছিল, মা তুমি না হয় এ বাড়িতে এসে থাকো, ওইখানে থাকতে গেলে এ বাড়িতে অনেক ঝামেলা হয়। কিন্তু অনুর মা নিজের বাড়ি ছেড়ে আসবেন না, বাধ্যতামূলক অনুকেও বাড়িতে যেতেই হয়। তারপরও মা কয়েকদিন পর পর অসুস্থ হয়ে পড়েন। বাবা নীরব বড্ড পেরেশানিতে পড়ে যায়। এমন নয় যে মা আগের থেকে অসুস্থ। যখন অনুর বিয়ে হয় তখন অনুর বয়স 18 আর মায়ের বয়স ছিল মাত্র 36। অনুকে বিয়ে দেয় মহা আনন্দে। অনুর বিয়ে হয় একটা বিত্তশালী আর নামকরা পরিবার। অনু একটু মধ্যবিত্ত পরিবারের জন্ম, কিন্তু অনুর বাবা তাদের 2 ভাই বোনকে কোনো অভাব বুঝতে দেয়নি। অনু এইচএসসি পাশ করলে বাবা তাকে আরও পড়াতে চান, কিন্তু মায়ের শখ ছিল যে তার শক্তি থাকতে থাকতে অনুকে বিয়ে দিয়ে নাতি নাতনিদের উনি নিজের লালন পালন করবেন। তাই আর ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া হয়নি অনুর। এভাবে একদিন হঠাৎ করে বাবার এক আত্মীয় একটি প্রস্তাব নিয়ে আসেন। প্রথমে বাবা মা একটু সংকোচ করলেও ছেলে ভালো, পরিবার অনেক, নামডাক দেখে পরে রাজি হয়ে যায়। নিয়ে আসুন, যদি পছন্দ হয় তাহলে দেখা যাবে, ব্যাস আর কি। বাসায় ধূপ করে পড়ে গেল। সব আত্মীয় স্বজনরা আসতে শুরু করলো। বিশাল আয়োজন করা হলো। পাত্রপক্ষ থেকে নাকি বর্ষ আরও 15 জন লোক আসবে বলে মেয়ে দেখতে। পাত্রপক্ষের পাশাপাশি নিজের মেহমানদের জন্যও আয়োজন করা হলো। নির্ধারিত দিনে ঠিক দুপুরবেলা পাত্রপক্ষ আসছে অনুকে দেখতে। তাদের অনেক আপ্যায়ন করা হলো। কত রকমের পোলাও, মুরগির রোস্ট, মুরগির রোজালা, গরুর রোজালা, খাসির রোজালা, চিংড়ি মাছ ফ্রাই, রূপচাঁদা মাছ ফ্রাই, চিকেন ফ্রাই সহ আরও অনেক রকমের খাবার, নাস্তা, মিষ্টি আইটেম নিয়ে অনুর মা, ফুপু, চাচিরা তাদের আপ্যায়ন করলেন। তারপর অনুকে নিয়ে আসা হলো তাদের সামনে। তারা অনুকে দাঁড় করিয়ে বসিয়ে চুল নেড়ে, হাত নেড়ে, পা নেড়ে বিভিন্ন ধরনের প্রশ্ন এবং মুখ ধুয়ে যেন অনু কোনো রকম মেকআপ করছে কি না তা দেখল। দেখা শেষে অনুর হাতে 5,000 টাকা গুঁজে দিয়ে ওনারা চলে গেল। অনু শুধু একবার পাত্রের দিকে তাকিয়ে দেখে। পরদিন বিকালে খবর আসে অনুকে তাদের পছন্দও হয়েছে। তারা খুব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতে বলে অনুর বাবাকে। শুরু হয়ে গেল অনুর বিয়ের হুল্লোড়। যেহেতু অনুর বাবা আগের থেকে ছেলে পছন্দ ছিল, তাই তিনিও মত দেন। দেখতে দেখতে অনুর বিয়ে হয়ে গেলেও অনুর শ্বশুরবাড়ি বিশাল বড়। এত বড় বাড়ি অনু আগে কখনো দেখেনি। আর সদস্য সংখ্যাও বেশি, সবাই একসাথে থাকে। প্রথম প্রথম অনেক ভালো লাগছিল অনুর। মা একদিন পর পর বেশি বেশি করে ভিন্ন ভিন্ন আইটেমের নাস্তা দিয়ে পাঠাতো নীরবের হাতে। নীরবের বয়স ছিল তখন মাত্র 11। নীরব অনুর শ্বশুরবাড়িতে মায়ের দেওয়া খাবার নিয়ে আসতো, আর পরে অনুকে ছেড়ে যেতে চাইতো না। অনুরও খুব খারাপ লাগতো আদরের ছোট ভাইয়ের জন্য। মাঝে মাঝে একা একা বসে কাঁদতো। এভাবে কেটে যাচ্ছিল দিনগুলো। তারপর আস্তে আস্তে অনুর ছেলে এবং মেয়ে 3 বছর আগে পরে জন্ম নিল। আর মা ও 2 নাতি নাতনিকে লালন পালন করে নিজের শখ মিটিয়ে নেয়। নীরবও আস্তে আস্তে বড় হয়ে গেছে। নীরবও এইচএসসি পাশ করছে, কিন্তু নীরব নাকি আর পড়াশোনা করতে চায় না। তাই এখন তাকে বাবাকে একটা ভালো দোকানে চাকরি লাগিয়ে দেয়। কারণ তার তো আর গ্রাজুয়েশন কমপ্লিট করা হয়নি, সে ভালো পর্যায়ে চাকরি করবে, তাই একটা দোকানে চাকরি লাগিয়ে দেন বাবা। আর সমস্যা শুরু হয় তখন থেকে। খালি বাসায় মা একা একা থাকতে থাকতে মানসিক রোগী হয়ে যাচ্ছিল। ওইদিকে অনুও প্রতিদিন আসতে পারে না। অসুস্থ শাশুড়ি স্বামী সংসার ফেলে, কাজ ফেলে আসলেই জায়েদের মুখে কথা শুনতে হয়। তারপর কি হলো অনুর সাথে, জানতে চান? অনুর শ্বশুরবাড়িতে সবাই একসাথে থাকে। 7 ভাই 7 বোন। বোনদের বিয়ে দিয়েছে ভাসুররা, আরও অনেকেই। বোনদের বিয়ে দিতে দিতে নিজেরাও নিজেদের বয়স বাড়িয়ে তারপর বিয়ে করছেন। অনুর বর হচ্ছে 6 নম্বর।
বড় আরও 5 যা আছে আর দেবরের জন্য মেয়ে দেখছে। বোনেরা যখন বেড়াতে আসে সবাই একসাথে আসে, আর তখন এতগুলো মানুষের রান্নাবান্না সহ আরও অনেক কাজ করতে করতে বাড়ির বউদের অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু তাদের এতটুকু সাহস নেই যে বরের মা অথবা বোনদের সাথে কখনো খারাপ ব্যবহার করতে পারে। তারপর আবার যখন বোনেরা আসবে তখন সব ভাইদের শ্বশুরবাড়ি থেকে একদিন করে বিশাল আকারের নাস্তা অথবা পিঠার ডালা পাঠাতে হবে। ওনাদের এখানে বসে খাওয়াবেন। আবার বাসায় নেওয়ার জন্য সবাই প্যাকেট করে ফ্রিজে রেখে দেন যেন যাওয়ার সময় নিয়ে যেতে পারেন। মধ্যবিত্ত অনুর পরিবার নিজের সব পুঁজি অনুর বিয়েতে খরচ করে দেন। মায়ের স্বর্ণের গয়না বিক্রি করে দেন নিজের একটা ছোট্ট দোকান, সেখান থেকে সব পুঁজি শেষ করে দেন। একমাত্র মেয়েকে একটি বড় এবং ভালো পরিবারের বিয়ে দিতে গিয়ে নিজের সর্বোচ্চ চেষ্টা করছেন। কিন্তু যতই করছেন ততই কম পড়ছে। অনুর ননদ ননাসরা যেন মন ভরে না। প্রতিদিন এরকম অপমানিত হতে হয় অনুর। অনুর মা চিন্তায় চিন্তায় অস্থির হয়ে যান, বলেন, আমি তো অনেক শখ করে এত বড় পরিবারে মেয়েটাকে বিয়ে দিলাম যে ও যেন আনন্দে থাকতে পারে, কিন্তু এখানে তো আমার মেয়ে কাজের বুয়াদের মতো থাকে। একবারের ঘটনা, অনুর বড় ফুপি আর ওনার ছেলের বউ অনুকে দেখার জন্য আসেন। অনুর বড় ফুপির জান ছিল অনু, কিন্তু অনুকে দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠেন। তখন আবার ভিডিও কলের ব্যবস্থা ছিল না। দুইজনে অনুর শ্বশুরবাড়িতে আসেন অনেক খাবার নিয়ে। ওনাদের হাত থেকে খাবারের ব্যাগগুলো নিয়ে অনুর যা বলে, তোমাদের ফুপিকে তোমার ঘরে নিয়ে বসাও, আর বসায়া দিয়া আইসা এই খাবারগুলো তাদের প্লেটে সাজিয়ে দাও। ফুপি এই কথা শুনে বলেন, আমরা নাস্তা করব না। আমার ওকে দেখার জন্য মনটা কেমন জানি করতেছিল, তাই আর কি। ওকে দেখে নিয়েছি, এখন আমরা আসি। এইরকম যেই মেহমান আসুক অনুদের বাসা থেকে এই একই ব্যবহার নিয়ে বাসায় ফিরে যান। এইভাবে চলছে অনুর দিনকাল। যে যার বাবার বাড়ি থেকে যত বেশি ডালা আসবে সে এই বাসায় ভালো থাকবে। অনুর বাবাও চেষ্টা করেন, কিন্তু মাঝে মাঝে একটু কম পড়ে যায়, আর তখনই শুরু হয় ঝামেলা। দেখতে দেখতে অনুর দেবরের বিয়ে হয়ে ঠিক হলো। অনুর দেবর ইনকাম আরও বেশি, তাই তাদের বিয়েটা আরও বেশি ধুমধাম হলো। অনেক আনন্দও হয় বিয়ে বাড়িতে, অনেক হইচই করে বিয়ে শেষ হয়। এতদিন যে অনুর বাড়ি থেকে এত এত খাবার আসতো সেটা এখন সবাই ভুলে গেছে। এখন দেবরের বড় আরও বড়লোক বাপের মেয়েকে বিয়ে করছে, তাদের বাসা থেকে আরও বেশি বেশি ডালা আসে। এখন সবাই তাদের জন্যই পাগল। হঠাৎ একদিন অনুর শাশুড়ি অনেক অবস্থা খারাপ হওয়ায় অনেকে হাসপাতালে নেওয়ার সাথে সাথে আইসিইউতে ভর্তি করানো হয়। দেবর বিয়ের 20 দিনের দিন অনুর শাশুড়ি মারা যায়। মা মারা যাওয়ার খবরে সবাই আবার একসাথে হয়। মাকে দাফন করে নিয়ে আসার পর সবাই খাবার দাবার নিয়ে ব্যস্ত। যে কয়দিন সবাই এই বাসায় ছিল সেই কয়েকদিন সব ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে বড় বড় পাতিলে বাবুর্চি রান্না করা খাবার আসছে, আর ওনাদের খাওয়ার পাশাপাশি যেসব পারছে প্যাকেট করে ফ্রিজে রেখে দিচ্ছে যেন যাওয়ার সময় নিয়ে যেতে পারে। অনুর বাবা একটু কম দিয়েছে খাবার, এই জন্য 4 দিনের মিলাদের দিন অনুর মা আর নানির সাথে ওনারা কেউ কথা বলেনি। অনুর মা দুশ্চিন্তা করতে করতে পরপর 2বার স্ট্রোক করেন। আস্তে আস্তে তিনি অনেক অসুস্থ হতে লাগলেন। অনুর 2 বাচ্চা, স্বামী, সংসার, শ্বশুরবাড়িতে নিজের অপমান সব সহ্য করতে থাকছিল। কিন্তু যখন মা অসুস্থ হয়ে পড়ে তখন থেকে আর ভালো লাগে না। সারাক্ষণ এই বাসায় থাকলেও মনের কাছে মন পড়ে থাকে। মাঝে মাঝে মা রান্নাও করতে পারে না, বাবা কাজে, তারপর এসে রান্না করে। ছোট ভাইটার জন্য অনুর অনেক খারাপ লাগে। এত ছোট বয়সে এত পরিশ্রম করে নীরব, কিন্তু কি করার আছে, বাবা তো বড়লোক বাসায় মেয়েকে বিয়ে দিতে যেয়ে নিজে সব কিছু শেষ করে ফেলেছে। এখন বাবাও একটা দোকানে চাকরি করে। তারপরে বাবা নিজেদের যথাসাধ্য দিয়ে চেষ্টা করে যাচ্ছেন যেন অনু ভালো থাকে। কয়েকদিন পর মা অনেক অসুস্থ হয়ে পড়েন, আর 2 ছেলে মেয়েকে নিয়ে অনু নিজের নানুর বাসায় রেখে মাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করে। অনু যা ননদরা বলে দিয়েছে তারা অনুর বাচ্চাদের রাখতে পারবে না, তাই অনু মায়ের মামির কাছে ওদের রেখে আসে। আর মাকে নিয়ে হাসপাতালে যাওয়ার আগে ওর ভাগে সবটুকু কাজ শেষ করে তারপর যায়। ননদরা বলে, তুমি এত দৌড়ে মাকে নিয়ে হাসপাতালে যাও কেন? তোমার ভাইয়ের বিয়ে করিয়ে দাও, তারপর ছেলের বউ দেখবে, তোমার আর যাওয়া লাগবে না। অনুর খুব কষ্ট হয়, মনে মনে ভাবে যে আপনারা তো আর টাকা পয়সা দেন না, এমনকি আমার বড় কোনো দিন কিছু সাহায্য করে না, শুধু একটু খাটাখাটনি করি আর আসা যাওয়ার ভাড়াটা পর্যন্ত আমার বাবাই দিয়ে দেয়, তাহলে আপনারা এমন করেন কেন? একদিন সাহস করে এই কথাটা নিজের বরকে বলে ফেলেছিল অনু। তারপর বাসায় যে ঝগড়া হয়েছে, অনুর বাবাকে ডেকে বিচার করা হয়েছে অনুর। সেই দিন থেকে বর্তমান অনু আর কোনোদিন কিচ্ছু বলে নেই, কারণ একটাই, বাবার সম্মান। 2 ছেলেমেয়েকে স্কুলে ভর্তি করিয়ে এখন অনু আরও সময় পায় না। ছেলেমেয়ের পড়ালেখা আর সংসার সামলে মায়ের কাছে বেশি যেতে পারে না। মা রান্না করতে পারে না। প্রতিদিন বাবা কাজের থেকে এসে রাতে রান্না করে, আর সকালে যাওয়ার আগে সব গুছিয়ে রান্না করে রেখে যান। এইভাবে চলতে থাকে। নীরবের বয়স 26, একটা দোকানে 10,000 টাকা বেতনে চাকরি করে। বাবার ইচ্ছে ছিল কিছু টাকা পুঁজি করে তাকে ছোটোখাটো ব্যবসা গুছিয়ে দিবে, কিন্তু মা এখন আরও অসুস্থ হয়ে পড়েন, তাই তিনি সিদ্ধান্ত নেন
অনুর বাবা কী সিদ্ধান্ত নিলেন তা সবাইকে জানানো পূর্বে আরও এক ঘটনা ঘটল। অনুর শ্বশুরবাড়িতে অনুর কারণে এক বিশাল ঝামেলা। একদিন সকালে অনু ঘুম থেকে উঠে দেখে কাজের বুয়ার সাথে মিলে সবার জন্য নাস্তা তৈরি করছিল সব পুরুষ। নাস্তার লোক করে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে গেলে এখন মহিলারা নাস্তা করবে। অনুর বড় দুই যাকে ডেকে নাস্তা করতে বলে আর নিজেও নাস্তা করার জন্য একটি পরোটা হাতে নেয়। ঠিক তখনই এক যা এসে হাত থেকে সেই পরোটা নিয়ে নেয় আর বলতে লাগলো, তুমি এই পরোটা খেতে পারবে না। আমি তো বুয়াকে আগেই বলে রাখছি, যার পর যেমন টাকা সংসারে দিবে সে তেমন খাবে। তুমি তোমার ছেলেমেয়েকে নিয়ে বাসি ভাত অথবা তেল ছাড়া রুটি খাবে। কেন বুয়া বলেনি? অনু যেন লজ্জায় তাকাতে পারছিল না, সে কি বলবে বুঝে উঠতে পারে না। চোখ দুটো টলমল করছিল। সেই দিন সারাদিন অনু কোনো খাবার খায়নি। তার বর একটু টাকা কম দেয়, সে কারণে অনু সংসারের কাজও বেশি করে। তাই বলে হাত থেকে খাবার কিনে নিবে? বাচ্চাদের ক্ষুদে লাগলে সে শুধু বাচ্চাদেরকে খাবার খাওয়ায়, শুধু তার ডাল দিয়ে। বাচ্চা দুটো চাচাতো ভাই বোনদের প্লেটে মুরগি দেখে কিন্তু একটিবারও বলে না যে আমরা শুধু ডাল দিয়ে খাই কেন। তারা মা যেভাবে খাওয়ায় সেভাবে খায়, আর যারা একবারও বলে নেই যে ওদেরকে একটু দাও। এমন নয় যে অনুর বরের টাকা কম, কিন্তু সে খরচ কম করে, অনেক হিসাব করে চলে। রাতে যখন সবাই বাসায় আসে, অনুর বড় যা নিজের স্বামী আর দেবরের কাছে বলে অনু অনেক বাড়াবাড়ি করছে। আজ একটু কাজ বেশি করিয়েছে বলে সে রাগ সারাদিন না খেয়েছিল, আবার বাচ্চাদেরও খালি ডাল দিয়ে খাওয়াইছে। অনু যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না, মানুষ এতটা মিথ্যেবাদী হয় কিভাবে। আসলে একটা একক পরিবার থেকে এসে এত বড় একান্নবর্তী পরিবারে পুরোপুরি মিশতে অনু অনেক চেষ্টা করে, তার সকল চেষ্টা বৃথা যায়। বড় জায়ের মূল উদ্দেশ্য ছিল এখন আর একসাথে খাবে না, যার যার সংসার আলাদা করা যাবে। সব নালিশ শোনার পর বড় বসে সিদ্ধান্ত নেয় এখন তো আর মা বেঁচে নেই, তাই আর একসাথে খাওয়ার দরকার নেই, দূরে থেকে মিলেমিশে থাকা ভালো। তাই আগামীকাল থেকে সবাই যার যার পাতিলে আলাদা আলাদা রান্না করবে। তারপর সবাই যার যার ঘরে চলে যায়। ঘরে যে অনুর পর অনুকে মারার জন্য হাত উঠানো ধরছে আর বলছে, তোর জন্য আমার ভাই সংসার আলাদা করছে, জানিস কত খরচ। পরদিন থেকে সবাই আলাদা আলাদা রান্না করে খায়। এভাবে কেটে যাচ্ছিল বেশ কিছুদিন। তারপর একদিন অনু দেবরের ঘরের সব ভাই বোনদের দাওয়াতে সবাই আসে। অনু দুই বাচ্চা নিয়ে গেছে, শুক্রবার ছিল তাই ছেলেরাও গেছে। খাবারের সময় সব ছেলেদের আগে খাওয়া হলে তারপর সবার বাচ্চাদেরকে খেতে বসানো হয়েছে। তখন আবার অনু বর সেই দিকে তাকিয়েছিল। হঠাৎ চোখ যায় সবগুলো বাচ্চা একসাথে খেতে বসলো। খাবার বাড়ার সময় বোনেরা বৈষম্য করছে। দুই বোন মিলে যে ভাইয়ের ইনকাম বেশি তার প্লেটে ভালো ভালো খাবার, আর অনু ছেলে মেয়েকে ছোট ছোট এক পিস করে মুরগির টুকরো দিয়ে খাবার দিয়েছে। এটা নতুন কিছু নয়, বরাবরই ওরা এরকমই করে। অনু কয়েকদিন স্বামীকে বলার চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই মানতে রাজি নয় যে তার আপন বোনেরা এরকম করবে। অনুকে বলে ঝগড়া লাগানোর জন্য সেই মিথ্যে কথা বলে। আর সচক্ষে যখন দেখলো তখন একটু হুঁশ ফিরে। কয়েকদিন পর অনুর বরের পাইপথে বিশাল এক সমস্যা ধরা পড়ে। এমার্জেন্সিভাবে অপারেশন করতে হবে, আর খরচ হবে প্রায় 2 লাখ টাকা। অনুর বরের তো আর টাকার কোনো সমস্যা নেই, তবু নীরব আর বাবা মিলে অর্ধেক টাকা দিয়ে গেছেন। আবার নীরব নিজের কাজে না গিয়ে অনুর সাথে হাসপাতালে থাকে, আর বাচ্চা দুটোকে অনুর অসুস্থ মায়ের কাছে রেখে যায়। বিপদের সময় বেশি দিন থাকে না, কিন্তু যেই বিপদ কে সাহায্য করে আর কে এড়িয়ে যায় তা মনে থাকে। তেমনি হয়েছে অনুর বর আবিরের বেলায়। এত বড় একটা অপারেশন হয়েছে, তার আপন ভাই বোন কেউ আসেনি, শুধু অনু, নীরব আর বাবাই ছিলেন। 3 দিন হাসপাতালে ছিল, বাসা থেকে একটা মানুষও যায়নি। তার অবশ্য কারণ আছে। কারণ হলো আবির আর অনু যে আলাদা সংসার হলো, এখনও তো দাওয়াত করে কাউকে খাওয়ায়নি, তাই তাদের সাথে আর কেউ যোগাযোগ রাখতে চায় না। আবিরের মনে হলো এবার হুঁশ ফিরল। এত বছর পর অনুর সাথে যে খারাপ ব্যবহার করেছে এখন মনে মনে বুঝতে পারল। হাসপাতাল থেকে বাসায় ফিরে অনু আবিরের সেবা করতে ব্যস্ত। তখন অনুর মা অনেক অসুস্থ হয়ে পড়েন। এবার উপায় ছিল না, স্বামী এত বড় একটা অপারেশন হয়েছে, তাকে একা রেখে কিভাবে মায়ের কাছে যাবে। তাই এবার বাবাকে বলে মাকে নিজের কাছে নিয়ে আসে। এক ঘরে আবির আর এক ঘরে মা, দুই রোগীর সেবা, আবার সংসার, দুই বাচ্চার পড়াশোনা সব সামলাতে অনু রীতিমতো হিমশিম খাচ্ছে। কিছু করার নেই, তাকে যে শক্ত হয়ে সামলাতেই হবে। এই পেরেশানিতে বাবা যে একটা সিদ্ধান্ত নিয়েছে তা ভুলেই গেছে। শাশুড়ি বেঁচে থাকতে অনু ওনের অনেক সেবা করেছেন। শাশুড়ির চুল আসানো, গোসল করানো, হাতে পায়ে তেল দেওয়া, নখ কাটা, উনি কি খাবেন তা গোছানো, এইসব কাজ উনিই করে দিত। আর উনি অনুর মাথায় হাত দিতেন আর বলতেন, তুমি অনেক সুখী থাকবে দেখো। আস্তে আস্তে অনুর মা ও স্বামী সুস্থ হয়ে উঠল। এবার বাবা নিজের সিদ্ধান্ত সবাইকে জানালো।
আস্তে আস্তে অনুর মা ও আবির দুজনে মোটামুটি সুস্থ হতে লাগলো। অনুর মা বাবাকে এতদিন ধরে আবির ও তার পরিবার অনুর নামে যখন বিচার দিতেন, তখন ওনারা মনে করতেন হয়তো অনুরের দোষের কারণে একা বাড়িতে থেকে বড় হয়েছে, তো তাই জয়েন্ট ফ্যামিলিতে মিশতে পারছে না। তাই সবসময় ওনারা অনুকে গালাগালি করতেন। কিন্তু এখন এই 15 দিন উনি বুঝতে পারলেন যে আসলে অনুর দোষ খুব কম। ওরা বাড়িয়ে বলতো, কিন্তু অনু কেন একবারও এই সত্যিটা বলেনি? এই 15 দিন অনুর ননাস, ননদ, ভাসুর, যা এরা সবাই আবিরকে দেখতে এসেছে। বোনরা সবাই একসাথে এসেছে, সব পরিবার নিয়ে এসে 3 দিন 3 রাত থেকে গেছে, আর যত রকম কটূক্তি আছে অনুকে অপমান করে গেছে। কিন্তু অনু একটা কথারও প্রতিবাদ করেনি। আরও তাদের সাথে জায়েদের সবাইকে ওদের বাসায় বেড়াতে বলছে। তবে একটা কথা না বললেই নয় যে ওরা অনুকে যতই অপমান করুক না কেন, অনুর বাবা মা নীরবের সাথে সবসময় ভালো ব্যবহার করেছে আর সম্মান দিয়েছে। আর এই বাড়িতে অনুর বাবা মা এর সম্মান অনুর কারণে বেড়েছে। ওই যে অনু সবসময় চুপ থাকতো, অনুমা চেয়েছে অনুকে দেখেন আর ভাবে এই কি আমার ছোট্ট অনু, যে কিনা বাসায় পানি ঢেলেও খায়নি, আর এমন কি সুন্দর করে সংসার সামলাচ্ছে। কয়েকদিন পর বাবা নীরব মাকে নিয়ে আসছে। তখন বাবা আবিরকে বলেন, এখন নীরবের জন্য মেয়ে দেখো, বয়স তো হয়েছে, এখন আর দেরি করব না, ভালো একটা পরিবারের মেয়ে দেখে বিয়ের ব্যবস্থা করো। এই সিদ্ধান্তটাই আমি আর আগেই নিয়েছিলাম, কিন্তু একটার পর একটা ঝামেলা আসার কারণে বলা হয়নি। আমার পরে তুমি নীরবের গার্ডিয়ান, তাই এখন এই দায়িত্ব তোমার। কিভাবে কি করবা সব তুমি ঠিক করবা, শুধু খরচটা আমার থেকে নিবা। আবির বলে অনুকে ঘটক লাগাতে, এমনি এমনি তো আর ভালো পাত্রী পাওয়া যাবে না। তখন অনুর ঘরে দুই ছেলেমেয়ে হইচই শুরু করে দেয়, মামার বিয়ে মামার বিয়ে করে। অনুর জীবনে মনে হলো একটু সুখের দেখা মিলল। অনু এখন অনেক সুখী থাকে। এত বছর ধরে আদরের ছোট ভাইটাকে কোনো কিছু দিতে পারেনি, কিন্তু এখন আবিরের অপারেশনের পর থেকে আবির নিজেই নীরবকে রেখে ভালো কোনো খাবার খায় না। আবার কোথাও বেড়াতে নিয়ে গেলে নীরবকে সাথে নিয়ে যায়। তাই বলে অনুর শ্বশুরবাড়ির কথা মোটেও ভুলে যায়নি। সে সবসময় যেটা সবাইকে দিতে হয় আবিরকে মনে করে দেয়। দেবর দুই বাচ্চা সারাদিন অনুর কাছে থাকে। ওদের মা বয়সে একটু ছোট হাতে বাচ্চা সামলাতে পারে না, তাই অনুর কাছে থাকে ওরা। ছোট ছেলেটা তো অনুকে আম্মু বলে ডাকে। অনু ওদের ভীষণ আদর করে। সব মিলিয়ে ভালোই যাচ্ছিল দিনগুলো। এখন অনুর কাঁধে নীরবের বিয়ের জন্য পাত্রী দেখার দায়িত্ব। অনু কয়েকজনকে বলেছে পাত্রী দেখার কথা। পরিচিত একদম মহল্লার আপা একদিন এক ঘটক নিয়ে আসলো। ওনাদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে নীরবের বায়োডাটা ছবি দিয়ে দিল অনু। উনি অনুর নাম্বার নিয়ে গেলেন, ভালো পাত্রীর খোঁজ পেলে অনুকে ফোন দেবেন। তারপর শুরু হলো অনুর জীবনের আরও একটি অভিজ্ঞতা। কিছুদিন কেটে গেল। ঘটক ফোন দিয়ে বলল একটা ভালো মেয়ের সম্বন্ধ পাওয়া গেছে। যা কবে যাবে তুমি? অনু বলল বাবাকে জিজ্ঞাসা করে জানাচ্ছি। বাবা জিজ্ঞাসা করে অনু আসছে বুধবারের কথা বলল। ঘটক জানে ঠিক আছে, বিকালে বের হবো। বিকালে অনু দুই ছেলে মেয়েকে মায়ের কাছে রেখে বাবার দেওয়া রিক্সা ভাড়া ও খরচের টাকা নিয়ে যায় ভাইয়ের জন্য পাত্রী দেখতে। পাত্রীর বাসায় যেয়ে বসতে পাত্রীর মা কত রকমের নাস্তা পানি দেয়, কিন্তু অনু শুধু একটু পানি খায় আর বলে কিছু লাগবে না, মেয়েকে দেখান। মেয়ে নিয়ে আসা হলো। অনু মেয়েকে কয়েকটা ছবি তুলে নিয়ে বাসায় দেখানোর জন্য। চলুন এবার অনুর জীবনে প্রথম কারোর জন্য পাত্রী দেখার অভিজ্ঞতা শেয়ার করি। এর আগে অনুকে অনেকবার সবার সাথে দেবরের পাত্রী দেখাতে যেতে চাইছে, কিন্তু অনুকে তাকে নেওয়া হয়নি। কারণ সবাই যদি বাসা থেকে চলে যায় তাহলে বাসায় আর সবার বাচ্চাকে কে দেখবে। তাই আর অনুর যাওয়া হয়নি। পাত্রী দেখার পর অনু তখন কিছু বলেনি। বাড়ি বাইরে এসে একচোটে হাসতে হাসতে মনে হয় শুয়ে পড়বে অবস্থা। ঘটক মহিলা আর অনুর হাসি দেখে নিজেও হাসতে শুরু করলে। অনু যেন কথাই বলতে পারছে না হাসির টেলায়। শেষে এই ঘটক আপাকে জিজ্ঞাসা করলো, এত হাসছেন কেন আপু? অনু বলে, আপু বাংলাদেশে কি আর কোনো মেয়ে কি বেঁচে নেই? না মানে, অনু ব্যঙ্গ করে বলেনি, সবাই তো উপরওয়ালা বানিয়েছে। তারপর অনুর কেন জানা খুব হাসি পাচ্ছে। ঘটক আপা নাস্তা করার টাকা নিয়ে দিয়ে অনু মায়ের বাসায় আসে। মায়ের বাসায় আসে মা বাবাকে নীরবকে মেয়ের ছবি দেখায় আর বলে, ঘটক আপা ও জানে না নাকি যে মেয়ে এমন হবে, না জেনে নিয়ে গেছেন। মেয়ে কেমন? মা জিজ্ঞেস করলো। অনু বলল, মেয়ে তোতলা বলে আর হাসে। অনু এও জানায় যে ঘটক আপা আগামী সপ্তাহে একদিন 4টি মেয়ে দেখাবে। অনু ছেলে মেয়েকে নিয়ে বাসায় চলে যায়। পরের সপ্তাহে আজকের আপা একদিনে 4টি মেয়ে দেখাবে। অনু খুব সহজ সরল, সে আগে কখনো এসব করেনি, তাই একটু বুদ্ধিও কম। মেয়ে দেখতে যেয়ে মোটামুটি একটু ভালো হয়, তার পছন্দ হয়ে যায়। আর আপাকে বলে, আমার তো পছন্দ। বাসায় যে সবাইকে ছবি দেখায়, তারপর আপনাকে ফোন দিই। কিন্তু বাসায় যে মা বাবা ভাইকে ছবি দেখাতে তাদের মেয়ে পছন্দ না। তারা একেবারে সুন্দরী মেয়ে আনবে। মেয়ে এমন হতে হবে সুন্দরী, বয়স কম, সব ধরনের কাজ করতে পারবে এমন। আর আবিরের আবার পছন্দ হলো মেয়ে যেমনই হোক না কেন বাবার সম্পত্তি থাকতে হবে, যেটা ভবিষ্যতে নীরবের হবে। কেননা নীরব মাত্র কয়েকটা টাকা বেতনে চাকরি করবে। এত বছর ধরে বাবার সব কামাই তো অনুর পিছনে খরচ হয়ে গেছে। তাই আবির নীরবের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছে, আর অনুর চিন্তা করছে
করে জোড়া তো লেখাই আছে, যার সাথে হবে তার সাথে হবে। অনুর যখন বিয়ে হয় তখন অনুর বয়স ছিল 17+। সে এইচএসসি পরীক্ষা পাশ করেছিল মাত্র। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু মা বাবা সেই স্বপ্নটা পূরণ করতে দেয়নি। অনু একটা ছেলেকে অনেক ভালোবাসত। ছেলেটার নাম ছিল আসিফ। তখন 2002 ছেলেটা পড়ালেখার তাগিদে ঢাকায় আসে আর তার নানুর বাসায় ওঠে। এখানে একটা প্রাইভেট কলেজ থেকে বিবিএ করার জন্য ভর্তি হয়। অনুর সাথে ছেলেটা কখনো সরাসরি কথা হয়নি, শুধু চোখে চোখে কথা হতো। দুজনে বিকেলে ছাদে উঠলে একজন আরেকজনের ছোদ্রা ভরা চোখ দিয়ে দেখতো। আরও অনেক কিছু ঘটেছে, সেগুলো না হয় না থাক, আরেক সময় আপনাদের বলবো। অনু তার মা বাবার পছন্দের ছেলের সাথে বাবা মার মান সম্মান দিয়ে থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। অনু ভেবে নেয় জোড়া আগে থেকে নির্ধারিত থাকে, তাই সে মেয়ে দেখতে যায় আর মনে মনে দোয়া করে যেন জোড়া তাড়াতাড়ি মিলে যায়। এভাবে কেটে যায় 9 মাস। এই পর্যন্ত মনে হয় 46টা মেয়ে দেখেছে। অনুর পছন্দ হলে বাবা মা নীরবের পছন্দ হয় না, তাদের পছন্দ হলে আবিরের পছন্দ হয় না, আবার সবার পছন্দ হলে মেয়েদের বাসা থেকে না করে দেয়। এভাবে চলতে থাকে। এখন অনুর ছেলে মেয়েদের পরীক্ষা চলছে, তাই কিছুদিন সে কোথাও যেতে পারবে না। আজকে অনুর মা মহল্লার এক মেয়ের সাথে কথা বলছেন। মেয়ের বাবা অনু ছেলেবেলা থেকে চেনে, কিন্তু মেয়েকে চেনে না। আপু মাকে বলল তুমি কষ্ট করে গিয়ে দেখে আসবে, আমি না হয় পরে দেখব, সামনে তো বাসা, তোমার কষ্ট হবে না। মা বলেন ঠিক আছে, তাহলে আমি আজকে গিয়ে দেখে আসি। মা বিকেলে প্রতিবেশী যে ভাবি মেয়েটির কথা বলেছেন ওনার সাথে ওই বাসায় যান মেয়ে দেখতে। মেয়ের মা তেমন কিছু করেনি, শুধু বলেছেন এই একটু বসেন, আমি নাস্তার ব্যবস্থা করছি। কিন্তু মা বলেছেন ঝামেলা করার দরকার নেই, শুধু মেয়ে দেখান। আর উনি কিছু করেননি, শুধু ওনার মেয়েকে দেখেছেন। মেয়ে দেখে এসে মা অনুকে ফোন দেন, ওনার নাকি এই মেয়ে পছন্দ হয়েছে। এটা শুনে অনু খুব খুশি হয়ে বলে ওঠেন আলহামদুলিল্লাহ। রাতে বাবা আসলে অনু ফোন করে বাবাকে বলে যে শুধু তো আমাদের পছন্দ করলে হবে না বাবা, তুমি বরং মেয়ের বাবাকে এনে বাসাটা দেখো, আর তুমি কতগুলো স্বর্ণ দিতে পারবে তা জানিয়ে দাও। তারপর যদি ওনারা বিয়ে দিতে চান তখন না হয় আমরা গিয়ে আবার দেখে আসবো। যেহেতু মায়ের পছন্দ হয়েছে তাহলে আর কথা বাড়ানোর দরকার নেই। আবিরও এই প্রস্তাবে মত আছে, কারণ সে খোঁজখবর নিয়ে দেখেছে এই মেয়ের বাবার শুধু 2 মেয়ে, আর বাবার 2টা ফ্ল্যাট 2 মেয়ের নামে লেখা আছে। তাই এখন সে নীরবের সাথে এই মেয়ের বিয়ে দিবেন। মেয়ের বাবাকে ডেকে এনে বাড়িঘর দেখিয়ে বাবা বলেন আমি 5 ভরি স্বর্ণলঙ্কার দিতে পারবো, যদি রাজি থাকেন তাহলে আমার মেয়ে ও জামাই গিয়ে তোমার মেয়েকে দেখে আসবে। তখন মা শুধু এটুকু বলেন যা দেখেন আমাদের সংসারে তো কেউ নেই, আপনার মেয়েকে এই সংসার হাল ধরতে হবে। মেয়ের বাবা বলেন তাতে অসুবিধা না, আমার মেয়ে মাছ কুটো থেকে শুরু করে সব ধরনের কাজ পারে, আপনারা আগে গিয়ে দেখে আসেন। বাচ্চাদের পরীক্ষা শেষ হলে সবাই একসাথে যাব এ বলতে অনুর বাবা বলল। আজকে পরীক্ষা শেষ হলে সকাল থেকে অনু খুব আনন্দিত। নির্ধারিত সময়ে তারা সবাই মিলে চলে যায় মেয়ের বাসায়। অনুর 2 বাচ্চা আবির, নীরব আর বাবা মা মিলে মোট 7 জন লোক যায় মেয়ের বাসায়। আর ওখানে গিয়ে দেখে মেয়ের বাবা তাদের যত আত্মীয় স্বজন আছে সবাইকে দাওয়াত করে এনে বসিয়ে রাখছে। এমন অবস্থায় যে অনুদের দাঁড়ানোর জায়গা নেই। তারপর এক পর্যায়ে মেয়ের চাচা তাদেরকে বসার জায়গা দিল। মেয়ের ফুপুরা, চাচি, দাদি একে অপরের অনুদের সাথে পরিচিত হয়। অনুর মা অসুস্থ থাকায় সেখানে বসতে চাইছিল না বলে বারবার বলছিল মেয়েটাকে তাড়াতাড়ি দেখিয়ে দিন, আমরা চলে যাই। কিন্তু তা কী করে হয়? মেয়ের বাবা অনেক আয়োজন করেছে, ঠিক যেমন পাত্র দেখতে গেলে করে। অনেক খাবার দাবার অনুদের সামনে দিয়েছে, কিন্তু কেউ সামনে এসে এগিয়ে অথবা বেড়ে দেয় না। আর কি করছে জানেন? এক ফুপু অনুর বাবার সামনে থেকে ডিমের বাটি সরিয়ে দিয়ে বলে কি ওনারা তো খাবে না, নিয়ে যাও। তখন বলেন কেমন একটা অস্বস্তিকর পরিবেশ। আবি শুধু অনুর দিকে একবার তাকালো। ওরা আর কেউ কিছু খায়নি, এই যে প্রথমবার যেটুকু প্লেটে নিয়েছিল সেটুকু। কিছুক্ষণ পর মেয়েকে নিয়ে আসা হলো। মাশাআল্লাহ মেয়ে তো অনেক সুন্দর। অনু যা যা জিজ্ঞাসা করলো বাবা তেমন কিছু। মেয়ের সাথে নাম জিজ্ঞাসা করলো। মেয়ের নাম ইপ্তি, গত বছর এইচএসসি পাশ করেছেন। যাক, সব ভালো, সবার পছন্দ হয়েছে। অনু বাবাকে আর আবিরকে জিজ্ঞাসা করলো। নীরবে একে ইপ্তির সাথে কথা বললো। বাবা বলেন যেভাবে ঠিক মনে করো। আবিরও অমত করেনি। এখন সমস্যা হলো নীরব একা যাবে না, অনুকে সাথে নিয়ে যাবে। তারপর অনু বাইরে এসে দাঁড়ালো। ওরা কিছুক্ষণ কথা বলে ঘর থেকে বেরিয়ে এসে নীরব জানে মেয়ে পছন্দ হয়েছে। মা চেয়েছিল বাসায় যে বুঝে তারপর জানাবে। খাবারের সময় এমন করলো মনে হয় সব খাবার ওনারা খেয়ে ফেলবেন, কিন্তু আমার মেয়েটা পছন্দ হয়েছে। মেয়ের পছন্দ শুনে বাবা ইপ্তির হাতে 10,000 টাকা সালামি দেন আর ইপ্তিকে নিয়ে যেতে বলেন। বাবা যখনই উঠবে আজ উঠি বাসায় যে সিদ্ধান্ত নিয়ে জানাবো। তখনই ইপ্তির বাবা এসে হাত ধরে ফেলেন আর বলেন এই শুক্রবারের মসজিদে কবুল পড়িয়ে ফেলি, পরে না হয় অনুষ্ঠান করে তুলে দিব। অনুর বাবা আর কিছুতেই না বলতে পারেনি, যেহেতু উনি হাত ধরে রিকোয়েস্ট করছেন। আবিরও কিছু বলেনি। অনু ভাবছে জোড়া হয়তো মিলে গেছে, ওই যে বলে না রব নে বানা দি জোড়ি, সেই। বিয়ে ঠিক হয়েছে, কোরবানি ঈদের 1 সপ্তাহ বাকি।
বাকি ঈদের পরে সপ্তাহে শুক্রবার কবুল পড়ানো হবে। 4-5 জন লোক কাজী যার যার বাসায় যে বরকনের মতামত নিয়ে সই নেবেন। আর কোনো খাবার দাবারের ঝামেলা হবে না। ইফতির বাবা আগে থেকে বলেছেন যে উনি তেমন কোনো খরচ করতে পারবেন না, তাই আবির আর বাবা কিছুই বলেনি। এখন বাসায় এসে মা অনেক রাগারাগি করছেন, কারণ একমাত্র ছেলের বিয়ে আর মেয়ের শ্বশুরবাড়ির লোকজন যদি না খাওয়ায় তাহলে তো ওরা মেয়েকে প্রতিদিন অপমান করবে। তাই বাবা আর আবির মিলে সিদ্ধান্ত নেয় ওদের বাসায় আর কাউকে যেতে হবে না। আমরা আগের দিন বড় করে হলুদ অনুষ্ঠান করি, রাতের জন্য একটা কনভেনশন হল ভাড়া করে, আর শুরু হলো বউকে দেওয়ার জন্য ঈদের মার্কেটিং। এখন আপাতত ঈদের কেনাকাটা করে পাঠিয়ে দিবে, পরে আবার ঈদের পরে কবুলের জন্য কেনাকাটা করতে হবে। ঈদের কেনাকাটা করতে গিয়ে শুধু আবির আর নীরব গিয়েছে ঈদের যা যা লাগবে সব কিছু আবির গিফট হিসাবে নিজেই কিনে দিয়েছে। পরের দিন অনু নিজে গিয়ে ইফতির বাসায় কাপড় আর কসমেটিকগুলো দিয়ে আসছে, আর ওদের বাসা থেকে অনুকে নাস্তা দেওয়া হচ্ছে, শুধু এক গ্লাস লেবুর শরবত। ওরা এমন ভাব করছে যেন অনু এ বাড়িতে কাজের লোক। তারপরেও অনু সেই বাসায় কাউকে বলেনি, কারণ বাবা যদি রেগে যায় বিয়েটা ভেঙে যাবে। ঈদের সপ্তাহ কেটে গেছে, এখন আবার কাবিনের কেনাকাটা করতে গেছে অনু, 2 ছেলে মেয়ে নীরব আর আবির। ইফতি একটা জামা নিয়ে গেছে মাপের জন্য, হলুদের জন্য একটা কাতান শাড়ি, ম্যাচিং ব্লাউজ, পেডিকোট, চুড়ি ও আর্টিফিশিয়াল ফুলের গহনা, আর কবুলের জন্য গাঢ় মেরুন কালারের গর্জিয়াস লেহেঙ্গা। তখনই মা অনুযায়ী সেলাই করতে নিচ্ছে, চুড়ি, কসমেটিক আর 2 জোড়া জুতা কিনছে। কিন্তু অনু নিজের আর 2 বাচ্চার জন্য একটা সুতাও কিনে নেই, কারণ এখন কিনতে গেলে বাবার টাকা থেকে যদি নীরব টাকা দিয়ে দেয় তাহলে তো বাবার খরচ বেশি হবে। আর আবিরও যদি কিছু কিনতে চাইলে রাগারাগি করি, এজন্য সে কিছুই নিজেও না যে বাচ্চাদের জন্য কিছুই কিনে নেই। ওইদিকে আবির নিজের জন্য একটা শার্ট কিনলো, আবার নীরবও নিজের জন্য কেনাকাটা করলো। কেনাকাটা শেষ হলে তারা বাসায় আসে, আর বাবা মাকে সব দেখিয়ে পাই পাই করে হিসাব দিয়ে অনু বাবার বাকি টাকা ফেরত দেয়। অনুভাবে নিজের বিয়ের সময় বাবা লোক দিয়ে কাজ করেছেন, তারা বাবার অনেক টাকা বাড়তি খরচ করেছেন, কিন্তু এবার আর তা হবে না। অনুর বাবার একটা টাকাও নষ্ট হতে দিবে না। কেনাকাটা শেষে দাওয়াত শুরু। অনু ও নীরব মিলে অনু শ্বশুরবাড়িকে দাওয়াত দিতে আসে। সবাইকে হলুদের কনভেনশনে আসার নিমন্ত্রণ করে। বড় ভাসুরকে মেয়ের কবুলের নেওয়ার জন্য যেতে হবে। আগেই বলেছিলাম অনু শ্বশুরবাড়ির সবাই অনুর সাথে একটু ব্যবহার খারাপ করে, কিন্তু অনুর বাবা মাকে সম্মান করে, নীরবকে স্নেহ করে। সবাই খুশি খুশি মনে নীরবকে বিয়ে নিয়ে সবাই অনেক উৎসাহিত। বড়ভাবে বলে দিয়েছে তুমি নিশ্চিন্তে যাও, বাসায় সবাই আসবে, খালুজনের একমাত্র ছেলে বিয়ে, আমরা আসবো না তা কি হয়। এর মধ্যে ইফতির বাবা অনুর বাবা মাকে জিজ্ঞাসা করে যে কবুল পড়ানোর জন্য কি ইফতির জামা কাপড় নেবে না। তখন অনুর বাবা বলেন এগুলো কি জিজ্ঞাসা করার কথা, আবার কাউকে দেয় না। অনুর বাবা আবার কথায় কথায় ইফতির বাবাকে বলে ফেলেছেন যে আমার মেয়ে শ্বশুরবাড়ি আবার আমাদের আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়েছি, তো হলুদের আমাদের বাসায় ছোট একটা, তাই মহল্লা ওই কনভেনশন হলে হলুদের অনুষ্ঠান করব। এই কথা শুনে ইফতির বাবা বাসায় গিয়ে আলোচনা করে। পরের দিন অনুর বাবাকে বলেন তাদের বাসা থেকে 7-8 জন আপনাদের হলুদে জামাইকে হলুদ দিয়ে যাবে, আর আপনি আমাদের বাসায় ইফতির কাপড়ের সাথে একটা কেক দিয়ে দেন। আমি এবার আপনাদের বাসায় জামাইয়ের কাপড়ের সাথে একটা কেক দিয়ে দিব। উনি নাকি এইভাবে বলেন যেন একটা কেক দিয়ে অন্য বাবাকে উদ্ধার করেছে। হলুদের একদিন আগে অনু মায়ের বাসায় চলে যায়। এখন ঘটল আর এক কাণ্ড। অনুর হঠাৎ শরীর কাঁপুনি দিয়ে জ্বর উঠে গেছে, এমন জ্বর যে অনু গত কয়েক বছর হয়নি। অনুর অবস্থা খুব খারাপ, সে এখন কাঁদতেছিল। একমাত্র ভাইয়ের বিয়ের চিন্তা করছে, কত আনন্দ করবে, আর এখন তার এই অবস্থা। বিকেলে বাসায় মেহমান, খালা, মামি, ফুপি, চাচি সবাই এসেছে, কিন্তু অনুর অবস্থা এতটাই খারাপ হয়ে গেল যে সে উঠে বসে কারোর সাথে কথাটা পর্যন্ত বলতে পারছে না। খালা মামিরা মিলে বউয়ের পরের দিন সন্ধ্যায় সবাই তৈরি হয়েছে হলুদে যাবে, কিন্তু অনু বিছানা থেকে উঠতে পারছে না। তাই মা বলল যে সবাই অনুষ্ঠানে যাও, আমি না হয় আমাদের বাড়িতে চলে যাই, খালাম্মা তোমাদের কষ্ট দিচ্ছি। অনুর মা আর এমন কথায় রাগ হলেন। তিনি বলেন অসুস্থ থাকলেও এখানেই থাকবি, তোর একটি ভাইয়ের বিয়েতে তুই থাকবি না কিভাবে হয়। মা নিজেই নাতিনের চুল বেঁধে তাকে তৈরি করে দিলেন, আর অনুকে বললেন আস্তে আস্তে তৈরি হও, তোর শ্বশুরবাড়ির লোকজন এসে পড়বে। অনু অনেক কষ্টে পরনে একটা কাপড় বদলে তারপর খালা মামিকে নিয়ে বউকে হলুদ দিতে গেল। ওদের বাসায় যে একচোটে অনুর বমি হয়েছে, তারপর একটু রেস্ট নিয়ে বউকে হলুদ দিয়ে সবাই চলে এসেছে। ওনারা খাবার দিয়েছিল, সবাই খেয়েছে, কিন্তু অনু অসুস্থ থাকায় কিছু খেতে পারেনি। এদিকে হলে সব লোকজন এসে পড়েছে। নীরব ওদের বাসা থেকে দেওয়া একটা সাদা পাঞ্জাবি পরেছে আর বন্ধুদের নিয়ে গল্প করছে। সব মেহমান চলে এসেছে, ওদের বাসা থেকে যে কিছু লোক আসবে তার অপেক্ষায় আছে। এসে পরের মেহমান অনুষ্ঠান শুরু হলো। আবির অনেক রকমের চকলেট এনে স্টেজে দেওয়ার জন্য অনু বাসা থেকে দোতলায় পুডিং বানিয়ে আনছিল। সব কিছু স্টেজে দেওয়ানো হয়েছে।
ওনারা হলুদ দিয়ে খাবার খেয়ে চলে যায়। তারপর অনুর শ্বশুরবাড়ির সবাই একসাথে হইচই করে জামাইকে হলুদ দিচ্ছে, সেলফি নিচ্ছে। আর সবাই আবার অনুর বানানো পুডিংয়ের ফ্যান, তাই কেক আর খাচ্ছে। সবাই পুডিং খাচ্ছে। অনুষ্ঠান শেষে সবাই যার যার বাসায় ফিরে যায়। যাওয়ার আগে অনুর যা ননদরা গুজে গুজে জামাইয়ের হাতে সালামি দিয়ে যান। অনুরা বাসায় ফিরে আসে সকালে, আবার সবাই এসে পড়বে তাই তাড়াতাড়ি ঘুমিয়ে আসে সবাই। সকালবেলা তাড়াতাড়ি উঠে মা নিজের ঘর গোছাতে লাগলো, কারণ অনু অসুস্থ। নীরব একাই গোসল করে ওদের বাসা থেকে দেওয়া একটা আকাশি রঙের পাঞ্জাবি পরে তৈরি হয়ে ভাবছে কি কপাল, তার নানি, বড় ফুপি, জ্যাঠা সবাই মারা গেছে, ওরা কেউ বিয়েতে থাকার জন্য কেউ নেই, একটিমাত্র বোন, তাও সে অসুস্থ। সকাল 10টায় কাজে নিয়ে 5জন লোক গেছে ইফতির কবুল পড়াতে। ওনারা নাকি হালকা কিছু নাস্তা করছেন। সবাই বউ কবুল করে এখন জামাইয়ের সই নিতে এই বাসায় নাস্তার ব্যবস্থা করা হয়েছে। কবুল পড়ানো শেষ, এখন সবাই বিয়ে কমপ্লিট। সবাই মিষ্টিমুখ করছে আর অনু একটা স্বস্তির নিঃশ্বাস নিল। যাক, এখন এই বাসা নিয়ে এত চিন্তা করতে হবে না, বউ আসলে সব ঠিক হয়ে যাবে। আপনাদের তো বলা হয়নি, বিয়ে ঠিক হওয়ার সাথে সাথে মা আবিরের কাছে টাকা চেয়েছিল একটা আংটি আর একটা নাকফুল বানানোর জন্য, বিয়ে পড়ানোর জন্য। ওগুলো আবিরের বড় ভাইয়ের হাতে দেওয়া হয় যেন বউকে দিয়ে আসে। আর ওনাদের বাসা থেকে নীরবকে আংটি আর হাত ঘড়ি দিয়ে গেছে। অনু অনেক অসুস্থ থাকায় 1 সপ্তাহ মায়ের কাছে থেকে গেছে। আর এই থাকাই মনে হয় অনুর শেষ থাকা। কারণগুলো পর্যায়ক্রমে বলছি। 1 সপ্তাহের ভেতরে ইপ্তি বাসা থেকে মা, বাবা, চাচি, দাদি আসছিল অনুকে দেখতে। উদ্দেশ্য ছিল ঘর দেখার। বিয়ের আগে ইপ্তির বাবা বাসা থেকে 7-8 জন পুরুষকে নিয়ে আসছিল বাসা দেখানোর জন্য। আর অনুর বাবা খাবারের ব্যবস্থাও করেছিল। নিজের যতটুকু দরকার তা তো করছেন, পাশাপাশি আবিরকে অনেক খাবারও কিনে এনেছে। সেইও একটা বড় আয়োজন করছিল বাবা। ওনাদের বসার মহিলারা কেউ আসেনি সেদিন। আর আজকে হঠাৎ করে না বলে চলে এসেছে সবাই। অনু অসুস্থ, যতটা সম্ভব নাস্তা গুছিয়ে দিল। বাবা দৌড়ে গিয়ে বাসরোড থেকে বিভিন্ন রকমের নাস্তা এনে দিল। তারপর তাদেরকে উপরে নীরবের ঘরে বসানো হয়েছে। আসলে অনু বাসাটা একটু ছোট, 1 শতাংশ জায়গায় 4 তলা বিল্ডিং। প্রতি তলায় 2টা করে ঘর, একটা ওয়াশরুম, একটা রান্নাঘর। হঠাৎ করে ইপ্তির দাদি চেঁচামেচি করতে করতে নিচে চলে আসলো। অনুরা কী হলো বুঝতে পারলো না। অনু জিজ্ঞাসা করলে কী হয়েছে দাদি, নাতিনের বাসা পছন্দ নেই। ভদ্রমহিলা আরও রেগে গেলেন আর চিৎকার করে বলতে লাগলেন, পছন্দের কেসে? হ্যাঁ, বিয়ে তো হয়ে গেছে। অনুর লজ্জা আর কিছুই বলেনি। ওনারা এই বাসায় বসবেন না, তাই চলে যান। অনুর বাবা মা 3জনে বারবার বলছে বসে খাওয়া দাওয়া করে। আর দাদি রেগে গিয়ে বলেন, আমরা কি খাইতে আসছি, বলে চলে যান। বাসায় গিয়ে নানান কথা বলছেন। ওনারা কিন্তু আগে থেকে জানতেন যে অনুর মা 2বার স্ট্রোক করছে, কিন্তু তারপরে মায়ের নামে অনেক কিছু বলছে। আর সেই কথাগুলো ইপ্তি আবার সুন্দর করে নীরবের কাছে বলছে। নীরব বোনের কাছে বলে, দেখ আপা, মা তো ঘরে এরকম করে, তাই বলে কি ওনাদের সাথে এরকম করবে? অনু আশ্চর্য হয়ে বলে, মা কেমন করছে? নীরব জানে ওনারা আসতে নাকি মা অনেক রাগারাগি করছে, মা ওনাদের পছন্দ করে না, আর মা নাকি কখনো কারোর সাথে মিশতে পারবে না। তখন অনু শুধু এইটুকু বলেছে, তুই কি তোর মাকে চিনিস না? আর আমি তো ছিলাম এখানে। 1 সপ্তাহ পর অনু বাসায় আসে। এর মাঝে প্রতিদিন অনু নতুন বর কনে ফোন আলাপ করে। অনু বাসায় এসে আবিরকে কথাটা জানায়। আর আবির বলে, বাহ, এখনও তো বাসায় আসে নেই, আর এখনই মায়ের নামে বদনাম, বলে হাসলো। নীরব বউয়ের কাছ থেকে যেতে চায়, তা প্রথমে তো আর একা একা সম্ভব নয়, তাই অনু আবির আর ছেলেমেয়েকে নিয়ে সাথে গেছে। এই বাসায় ওনাদের অনেক খাবারের আয়োজন করছেন। ওই যে বরাবরের মতো ওনাদের সকল আত্মীয় স্বজনকে ডেকে আনছেন। নাম হয়েছে জামাই আদর, আর কাম হয়েছে তাদের। খেতে বসে সবার প্লেটে 1 পিস করে মুরগির রোস্ট দিয়ে বাটিটা সামনে থেকে সরিয়ে নিয়ে গেলেন। তখন আর কেউ কিছু বলে না। আসলে বাটিটা আবিরের সামনে থেকে সরিয়ে দিয়েছেন। এমনটা নয় যে বাটিটা ওখানেই থাকলে আবির আরও নিত। বিষয়টা এমন না যে কারণে অনু অনেক লজ্জা পায়। সেখান থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসে অনুরা। আর নীরব সেখানেই থেকে যায়। সেই দিন থেকে শুরু হয় ঝামেলা। ওই বাসায় গিয়ে নীরব মায়ের সাথে রাগারাগি করে আর অনেক খারাপ ব্যবহার করে। মা অনুকে ফোন করে জানায় কথাগুলো। বাবাকে বলে, উনি বলেন, আমি তো কি করব, তুমি তো মেয়ে পছন্দ করে আনছো। আস্তে আস্তে বিয়ের ডেট ফাইনাল হয়ে যায়। 1 মাস পর বিয়ে, সেন্টার ভাড়া নেওয়া, গয়নাগাটি কেনা। সে শুধু গয়না কিনবে। এখন ইপ্তি নাকি নীরবকে বলছে, গয়নাগুলো না এখন না কিনে টাকাটা যদি আমার হাতে দিয়ে দিত। নীরব জিজ্ঞাসা করে, ইপ্তি বলে, ছোটোবেলায় মামা বাইরে যেতে চেয়েছিল, তাই হাতে তো টাকা নেই, ওই টাকাটা দিয়ে সাহায্য করতাম আর কি। তখন নীরবের কথায় অনুকে জানায়। অনু বলে, চুপ থাক বাবা, যা করবেন, আমার এই বিষয়ে কিছু বলবে না। বিয়ের অনুষ্ঠান নিয়ে হয় আরেক ঝামেলা। ইপ্তির বাবা বরযাত্রী খাওয়াতে পারবে না, অনুর বাবা আত্মীয় স্বজন রেখে যেতে পারবে না। এই কথাটা নিয়ে অনেক কথা কাটাকাটি হয়। আর ইপ্তি তো নীরবকে বলেই ফেলে যে 150 জন, তোমরা কি পুরো মহল্লা নিয়ে আসবে নাকি? অথচ পরের দিন ওদের বাসা থেকে ফিরুলটায় আসে 220 জন। তাতে তো অনুর বাবা কোনো আপত্তি করেনি। আর অনু যখন বুঝতে পারে যে ওনারা ভালো করে আপ্যায়ন করতে পারবে না, তখন বুদ্ধি করে এই বাসা থেকে কোনো লোক নিয়ে তাদের বাসায় বেড়াতে যায়নি।
চলতে লাগলো দিন। ইপ্তি আর বাসায় থাকতে চায় না। একদিন এখানে থেকে 3 দিন মায়ের বাসায় থাকে। আর আস্তে আস্তে এই নিয়ে শুরু হয় বিরাট ঝামেলা। যে বউকে দেখা হলো, বৌমা করা হলো, এখানে সেই বউ কই? মায়ের রান্না করে খাবার সামনে নিয়ে দিতে হয়, নয়তো বউয়ের ছেলে দুইজনে মায়ের সাথে রাগারাগি করে। আরও এখন মায়ের আরেক জ্বালা। আগে তো রান্না করলে করছেন, আর না করলেই বা মা একাই ছিলেন। আর এখন নিজে না খেলেও বউয়ের জন্য রান্না করতে হয়। এভাবে কেটে যাচ্ছিল। প্রায় বছরখানেক আগে এখন বাবা মা একটা নাতি নাতনির মুখ দেখতে চায়, কিন্তু তারা কোনো সুসংবাদ দিতে পারে না। অনু জানতে চায় কোনো ব্যবস্থা নিচ্ছে না কি না, তখন ইপ্তি বলে কোনো ব্যবস্থা নেয়নি। আরও বলে আপনার ভাইকে নিয়ে ডাক্তার দেখান। এই কথা অনু বাবাকে জানায়। তখন বাবা বলে ঠিক আছে, আমার ছেলেকে ডাক্তার দেখাবো, আর তোমাকেও দেখাবো। যদি নীরবের সমস্যা হয়ে থাকে তাহলে তুমি যা সিদ্ধান্ত নিবে তাই হবে। যদি তোমার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এই বাড়ির দরজা তোমার জন্য একেবারে বন্ধ। যাও, কোথায় ডাক্তার দেখাবে দেখাও। ডাক্তার দেখানোর আগে হঠাৎ একদিন ইপ্তির অনেক পেট ব্যথা শুরু হয়। তাকে একটা ইমার্জেন্সি হসপিটাল ওয়ার্ডে নেওয়া হয়। সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করে তারা জানায় বড় গাইনি ডাক্তার দেখাতে হবে। আর সেখান থেকে ওর মায়ের সাথে চলে আসে। রাতে নীরব ওদের বাসায় যেয়ে ডাক্তার দেখানোর জন্য টাকা দিয়ে আসে। পরের দিন ওখান থেকে আর কেউ যায়নি। ইপ্তিকে ওর মায়ের সাথে গিয়েছিল ডাক্তার দেখাতে। ওর মা বেশি টাকা যেন না লাগে তাই ভালো ডাক্তার রেখে অন্য আরেকটা দেখাচ্ছে। এমন না যে বাকি টাকাগুলো ফেরত দিয়েছে। তারপর সেখান থেকে বলেছে ইপ্তির তো তেমন কোনো সমস্যা নেই, আপনার কেন বাচ্চা হচ্ছে না ওইটা জানার জন্য আপনার হাজব্যান্ডের সিমেন্ট পরীক্ষা করতে হবে। এখন ইপ্তি দুর্ভাগ্য নাকি ওই দিনে না বলে অনু হাসপাতালে যেয়ে দেখে কোনো ডাক্তার দেখাইছে আর কি কোনো সমস্যা তা জানতে। চেম্বারে ঢুকে অনু কিন্তু সেখানে দেখলো অন্য কিছু। ইপ্তি পেট ব্যথার কোনো কাহিনী নেই, কাহিনী আছে শুধু নীরবকে পরীক্ষা করানো। অনু এইসব পর্যবেক্ষণ করে বাসায় এসে বাবাকে জানালো। বাবা বলছেন এক কাজ কর, তোর ছেলে মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যা, সেখানে নিয়ে যা। পরদিন সিরিয়াল দিতে নিয়ে যাওয়া হয় ইপ্তিকে। অনু ছেলে মেয়েকে মায়ের কাছে রেখে যায়। অনেক পরীক্ষা নিরীক্ষার পর পরের দিন রিপোর্ট পেলো ডাক্তারবাবু ইপ্তির পেটে তো বাবু আছে, তাও আবার 2 মাসে। এই কথা শুনে অনু আনন্দে আত্মহারা হয়ে উঠছে। বাসায় এসে জানালে সবাই অনেক খুশি। এখন ইপ্তি তো আগে থেকে মায়ের বাসায় থাকতে চায়, এখন আরও সুযোগ পেল। ইপ্তি ইচ্ছে ছিল সে নীরবকে নিয়ে মায়ের বাসায় থাকবে, কিন্তু সেটা হচ্ছে না। নীরব তো ওদের বাসায় থাকতে চায় না। এখন ইপ্তি এখানে থাকতে অনু প্রতি মাসে সেখানে থেকে ইপ্তিকে নিয়ে যায় ডাক্তারের চেকআপে। ইপ্তি কোনোভাবেই নীরবকে তাদের বাসায় নিতে পারছিল না। আর তাই কয়েকদিন পর পর নীরবের সাথে মারাত্মক ঝগড়া বাঁধিয়ে ফেলে। ইপ্তির ধারণা ছিল নীরবকে ওই বাসায় না থাকার জন্য মা উস্কে দেয়, আর তাই প্রায় মায়ের সাথে ফোনে ঝগড়া করে। আর এই কথা মা অনুকে জানালে অনু আবার তার বড় জায়ের সাথে পরামর্শ করে। যা পরামর্শ দেয় ইপ্তির মাকে বলতে, তাই কল করলো অনু। চেকআপের পর ইপ্তি অনু তার মায়ের বাসার দিকে আসার সময় তার মাকে বলে, দেখেন আন্টি, ওরা স্বামী স্ত্রী ঝগড়া লাগে, নিজেদের সমাধান না করে মায়ের সাথে দুর্ব্যবহার করে। এই কথাটা যেই না অনু বলেছে ইপ্তি তেড়ে উঠছে অনুকে মারতে। আর ওর মাও বলে কি না ইপ্তি এমনটাই করবে। অনু লজ্জা আর কিছু না বলে ইপ্তির হাতে 500 টাকা কিছু খাইতে দিয়ে বের হয়ে আসছিল। তখন ইপ্তির মা আবার বলে, কিছু না খেয়ে গেলে আমার কি বুঝবো যে অনু যেন কথা না বলে। তাই ওনার হাত থেকে একটা আপেল নিয়ে চুপচাপ চোখের পানি মুছে বের হয়ে আসে। তারপর আস্তে আস্তে সময় গড়িয়ে ডেলিভারির সময় সবাই হাসপাতালে, শুধু অনুর যেতে একটু দেরি হয়। সেখানে গিয়ে দেখে ইপ্তি ব্যথায় কাতরাচ্ছে, আর ওর মা খালা সেখানে বসে আছে। অনুর বাবা জরুরি কাজে জন্য আসতে একটু দেরি হয়, আর ওর মা তো অসুস্থ, তাই নীরব তাদের বাড়িতে থেকে যে মেহমান গেছে তাদের আপ্যায়ন করতে ব্যস্ত। এদিকে ইপ্তির প্রসব বেদনা অনেক বেড়ে গেছে, কিন্তু তার বাবা মা কোনো সিদ্ধান্ত না নিয়ে বসে আছেন। কারণ অন্যের বংশের বাচ্চারা তারা কোনো খরচ বহন করতে পারবে না। অনু হাসপাতালে পৌঁছে দেখে দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ করে। বাবাকে ফোন করে বলে দেয় সিজার করতে হবে বাবা। সব ঠিকঠাক করে অপারেশন করা হয়। বাচ্চা নাকি পেটের ভিতরে মলত্যাগ করছে, এখন তারও আলাদা চিকিৎসা করতে হবে। আর কিছুক্ষণ দেরি হলে হয়তো সমস্যা হয়ে যেত। সব ঠিকঠাক হলে বাসায় নিয়ে আসা হয় মা ও বাচ্চা দুজনকে। বাচ্চার নাম রাখা হয় ইফাত। নাতি পেয়ে সবাই খুব খুশি। আস্তে আস্তে 45 দিন যখন হলো, ইপ্তিকে বাসায় আসার কথা বলা হলো, তখন সে বলল এই বাসায় আসবে না। তার ইচ্ছে সে ওখানেই থাকবে, যা প্রয়োজন সব নীরব ওই বাসায় দিয়ে আসবে। আর প্রতিদিন ওই বাসায় যেয়ে থাকবে ইপ্তির পরিবারের সাথে। এই নিয়ে প্রায় প্রতিদিন ঝগড়া হতো। মায়ের মন খারাপ থাকতো, আর নীরবও আর তাদের ঝগড়া মেটাদিকে প্রত্যেকবার অনু আর ইপ্তি আর তার মায়ের পক্ষে ক্ষমা চাইতে লাগলো। এই বিষয়টা আবিরের একদম ভালো লাগছে না। সে বারবার বলছিল অনুকে যে এই বাসা নিয়ে তুমি মাথা ঘামিও না, তাদেরকে সমাধান করতে দাও। কিন্তু মা আর ভাইয়ের মন খারাপ দেখে অনুর একদম ভালো লাগতো না। তাই বারবার সে ক্ষমা চেয়ে মিটমাট করতে, এতে যেন ওর মা মেয়ে অনেক তৃপ্তি পেতে লাগলো। একবার দুইবার ইপ্তি অনুর নামে বিচার বসেছে। এবার অনু রাগ করে বলেছিল, তুমি যদি আসতে না চাও তাহলে নীরবকে আরেকটা বিয়ে করিয়ে দিব। এই কথা জোরে অনেক ঝামেলা হয়েছে। বিচার করতে আসার পর আশায় ইপ্তি কিন্তু ক্ষান্ত হয়নি। অনুর সাথে দুর্ব্যবহার জন্য বাড়তে লাগলো। অনু যখনই মায়ের বাসায় আসতো তখনই ইপ্তি তার উপরের ঘর থেকে বেরিয়ে আসতো। ভাতিজাটাকে একটিবারও কোলে নেওয়ার জন্য অনুকে বসে থাকতে তাদের ঘরে দিত, কিন্তু ইপ্তি তো দিতই না।
আরও তাদের ঘরে গেলে নীরব দরজা থেকে বলতো, ডাকিস না, ওরা ঘুমায়। এইভাবে চলতে লাগলো। মা সকাল থেকে সব কাজ করে টেবিলে দিয়ে রাখতো, আর তারা খাবারের সময় শুধু নিচে এসে খেয়ে আবার উপরে চলে যেত। একদিনের ঘটনা, একদিন অনুর বাবা অনেক অসুস্থ থাকায় অনু খুব সকালে সে বাসায় চলে যায়। সেখান থেকে সারাদিন নিজের মায়ের সাথে রান্না করে। কিন্তু আশ্চর্য হলো, সেদিন সারাদিন ইপ্তি বাচ্চাকে নিয়ে নিচেই আসেনি। আর নীরবকে জিজ্ঞাসা করলে বলে তারা আসবে না। দুপুরে খাবার খেয়ে মা উপরে গিয়ে খুব আদর সোয়াগ করে ইপ্তিকে ডেকে নিয়ে আসে। আর তখন ইপ্তি মাকে বলে, যাও খাবারের ব্যবস্থা করতে ওইদিকে যাও। কিন্তু অনু তার আগে সব গুছিয়ে ফেলছে। তখন অনু বলে, থাক মা, আমার যখন আসবো তখন নিজেদের কাজ নিজেরাই করে খাবো। এইটুকু কথায় তুমুল ঝগড়া শুরু হয়। এই মুহূর্তে ইপ্তিকে নিজের জীবন দিয়ে দিবে এমন বলছে আর চিৎকার করছে। এরকম অবস্থায় অনু মান সম্মানের খাতিরে দৌড়ে গিয়ে ইপ্তিকে থামাতে চাইলে ইপ্তি অনুকে ধাক্কা মেরে ফেলে বলে, কে আপনি? এক্ষুনি এই বাসা থেকে বেরিয়ে যান। আরও বলে, নীরবকে সবসময় মায়ের আঁচলের তলায় থাকে কাপুরুষ একটা। এক পর্যায়ে অনেক অবস্থা খারাপ দেখে অনু ইপ্তিকে পা ধরে জড়িয়ে ধরে মাপ চায়। বোন, মাপ চাই। তোমার মনে যে এত কষ্ট ছিল আমি বুঝতে পারিনি। আমি আর তোমার জামাইয়ের সাথে কথা বলবো না, তাও তুমি রাগ করিও না। সেই দিন অনু বাসা থেকে আসে আর আজ অব্দি ওই বাসায় যায়নি। বাবা মার সাথে ভিডিও কলে কথা বলে, কিন্তু ওনারা এসে দেখা করে যান। বাবা কোনো সিদ্ধান্ত নিতে চাইলে অনু বলে, থাক বাবা, ওরা তো ছোট, বুঝে না। তুমি তো ওদের নিয়ে থাকবে। আমাকে তো অনেক করলে, এখন না হয় ওদের নিয়ে থাকো। নীরব যদি কখনো ফোন দেয় তাহলে অনু ভালো মন্দ কিছু জিজ্ঞাসা করে না, শুধু বলে, কি বলবি তাড়াতাড়ি বল, আমার কাজ আছে। আর এইভাবে ভাই বোনের মধ্যে দূরত্ব তৈরি হলো। একই মায়ের পেটের জন্ম, একসাথে এক প্লেটে খাবার খেয়ে সারাদিন একে অপরের সাথে কথা বলে কাটানো ভাই বোন এখন একজন আরেকজনের জন্য অপরিচিত হয়ে গেছে। ছেলের বউ। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।